জেলখানায় চিঠি লিখেছেন সুভাষচন্দ্র বসু। প্রথমে আমরা বলে রাখি এই লেখকের ব্যাপারে, সুভাষচন্দ্র বসুকে কে না চেনে, আমরা সবাই চিনি। সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অগ্নি যুগের বিপ্লবী নেতা। তিনি 1897 সালের 23শে জানুয়ারি ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন এবং ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছিলেন এবং তিনি ICS পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিলেন এবং চাকরি ত্যাগ করে, পরীক্ষাতে পাশ করেও চাকরি ত্যাগ করে সে নিজেকে দেশের স্বাধীনতা সংগ্রামের যে রাস্তায় নিজেকে নিমজ্জিত করে। তিনি তারপরে নেতাজি নামে পরিচিত হন। ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে তিনি কিন্তু র্যাডিক্যাল পথ বিশ্বাস করতেন। র্যাডিক্যাল মানে হচ্ছে চরমপন্থী, যে মিউ 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 করে কিন্তু ইংরেজ তাড়ানো যাবে না। ইংরেজরা যদি আমাদেরকে এক ঘা দেয়, আমাদেরকে তার বিপরীতে 10 ঘা দিয়ে এই দেশ থেকে তাড়াতে হবে। তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং ওনার একটা স্লোগান ভীষণ ফেমাস, কি বলতো বাচ্চারা? ভেরি গুড। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই উক্তিটা ইতিহাসে কিন্তু আজ অমর হয়ে গেছে। 1945 সালে তার মৃত্যু নিয়ে কিন্তু আজও ধোঁয়াশা আছে। হ্যাঁ, সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় এক বীর এবং এই আমাদের নেতাজি সুভাষচন্দ্রই তার এক বন্ধুর নাম হচ্ছে দিলীপ রায়। এই দিলীপ রায়কে একটা চিঠি লেখেন জেলে বসে। এবার জেলে কি করছিলেন সুভাষচন্দ্র বসু? উনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং ওনাকে অনেকভাবেই ইংরেজরা কিন্তু বন্দি করে রাখতেন, কখনো নজরবন্দি, কখনো রাজবন্দি, কখনো জেলে, কখনো কারাগারে, মানে একই জায়গা জেল কারাগার, কখনো গৃহবন্দী করতো। তো এই যে বারবার জেলে যেতেন উনি, সেই জেল থেকেই উনি বন্ধুদেরকে চিঠি পাঠাতেন, বন্ধুরা ওনাকে চিঠি পাঠাতো এবং এমনই একটা জেলে থাকাকালীন তার জেলের থেকে জেলের যে উপলব্ধি, যে জেলের ভেতরে যারা থাকে তাদের জীবনটা কেমন, তাদের চিন্তা ভাবনা কেমন, তাদের মন মেজাজ কেমন, তারা কি ভাবছে ইত্যাদি তিনি উপলব্ধি করেন এবং সেই ব্যাপারেই তার বন্ধুকে চিঠি লেখেন। তার বন্ধুর নাম কি বললাম? দিলীপ রায়। তাহলে চলো লাইন বাই লাইন আমরা পাঠ্যটা শুরু করি। দেখো, গল্পের শুরুতেই লেখা আছে মান্দালয় জেল। তাহলে কোন জেল থেকে চিঠিটা লিখছেন উনি? তারিখ কত না? মে মাসের 2 তারিখে, ঠিক আছে, 1925-এ। চিঠি লিখছে প্রিয় দিলীপকে। প্রিয় দিলীপকে চিঠি লিখে বলছে, তোমার 24শে মার্চ 1925 সালের তারিখের চিঠি পেয়ে আনন্দিত হয়েছি। তুমি আশঙ্কা করেছিলে যে মাঝে মাঝে যেমন ঘটে, এবারও বুঝি তেমনি চিঠিখানাকে ডাবল ডিস্টিলেশনের ভেতর দিয়ে আসতে হবে। ডাবল ডিস্টিলেশন মানে হচ্ছে প্রথমে চিঠিগুলোকে আগে ইংরেজরা পড়ে, তারপরে কয়েদিদের হাতে পাঠায়, অর্থাৎ সুভাষচন্দ্রের হাতে পাঠাবে, যে কোনো ষড়যন্ত্র করছে কিনা ইংরেজদের বিরুদ্ধে। তো ইংরেজরা দেখবে না সেটা, তো চিঠিকে ওরা ডাবল ডিস্টিলেশন মানে ফিল্টারেশন করে পাঠায়, যে ঠিকঠাক চিঠি হলে দেবে, না হলে পাল্টে দেবে ইত্যাদি। কিন্তু এবার তা হয়নি, সেজন্য খুবই খুশি হয়েছি। তাহলে এর আগে তার বন্ধু যে চিঠি লিখেছিল দিলীপ সুভাষচন্দ্রের প্রতি, সেই চিঠিটা কোনো চেক হয়নি, তো তাই জন্য খুব ভালো লেগেছে সুভাষচন্দ্রের। তোমার চিঠি হৃদয়তন্ত্রীকে এমনই কমলভাবে স্পর্শ করে, চিন্তা ও অনুভূতিগুলিকে অনুপ্রাণিত করেছে যে আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন। তাহলে জেলের মধ্যে থাকার ব্যাপারে ওর বন্ধু ওকে অনেকগুলো প্রশ্ন করেছে, আর প্রশ্নগুলো ভীষণ ভাবনাদায়ক, মানে অনেক কিছু ভাবাচ্ছে সুভাষচন্দ্রকে, তো ও সহজে উত্তর দিতেও পারছে না, প্রশ্নগুলো মন ছুঁয়ে গেছে। এই চিঠিখানাকে যে আবার সেন্সরের হাত অতিক্রম করে যেতে হবে, সেও আর এক অসুবিধা। অর্থাৎ এই যে আজকে চিঠি লিখছে, এটাও কিন্তু সেন্সর মানে কি, দেখবে, চেক করবে, তারপরে বাইরে পাঠাবে।
এটা একটা অসুবিধা। কেননা এটা কেউ চায় না যে তার অন্তরের গভীরতম প্রবাহগুলি দিনের উন্মুক্ত আলোতে প্রকাশ হয়ে পড়ুক। কোনো ইংরেজরা চায় না যে জেলের ভেতরে বসে এই কয়েদিরা কি ভাবছে, এদের সঙ্গে কি হচ্ছে, কি চলছে, বাইরের কেউ জানুক। তাই এই পাথরের প্রাচীর এবং লৌহদ্বারের অন্তরালে, অর্থাৎ পাথরের প্রাচীর মানে পাথরের দেওয়াল, লোহার দরজার ভেতরে বসে আজ যা ভাবছি ও যা অনুভব করছি তার অনেকখানি কোনো এক ভবিষ্যৎ কাল পর্যন্ত অকথিতই রাখতে হবে। অর্থাৎ কেউ জানতে পারবে না আমার কথা, আমি জেলের মধ্যে আমি কি ফিল করছিলাম, আমাদের সঙ্গে কি অত্যাচার হচ্ছিল বা আমরা কি ভাবছিলাম, কেউ জানতে পারবে না। আমাদের মধ্যে এতগুলো যে অকারণে বা সম্পূর্ণ অজ্ঞাত কারণে জেলে আছি, সেই চিন্তা তোমার প্রবৃত্তি ও মার্জিত রুচিতে আঘাত করবে, এটা সম্পূর্ণ স্বাভাবিক। আজকে যারা জেলে আছে তারা কিন্তু বিনা কারণেই জেলে আছে। আর এটা যখন জানতে পারবে দিলীপ, তখন দিলীপের মনে কিন্তু ভীষণ আঘাত লাগবে, খারাপ লাগবে যে এরকম কেন হচ্ছে, রেগে যাবে দিলীপ। রাইট? আমাদের আজকে আমরাও যদি জানতে পারতাম যে বিনা কারণে ভারতবাসীকে, আমরা যদি সেই যুগের মানুষ হতাম, আমরা যদি জানতে পারতাম যে বিনা কারণে কিছু ভালো ভালো স্বাধীনতা সংগ্রামীকে বিনা কারণে জেলে আটকে রেখেছে, আমাদের কি রক্ত জ্বলে উঠতো না? অবশ্যই উঠতো। কিন্তু ঘটনাগুলি যখন মেনে চলতেই হচ্ছে, তখন সমস্ত ব্যাপারটাকে আধ্যাত্মিক দিক দিয়েই দেখা যেতে পারে। অর্থাৎ এখন জেলে আমি আটকে আছি, এখানে তো আমি কিছু করতে পারবো না। এখন এটাকে নিয়ে হুলুস তুলুস না করে একটা কাজ করি, আমরা এই যে আটকে আছি জেলে, এতে আমাদের আধ্যাত্মিক অর্থাৎ আত্মার কি উন্মোচন ঘটছে, আধ্যাত্মিক দিক থেকে আমরা কতটা কি জানতে পারছি, নিজেকে ডেভেলপ করতে পারছি, সেটা নিয়ে আমি তোমাকে আজকে কিছু আলোচনা করি। একথা আমি বলতে পারি না যে জেলে থাকাটাই আমি পছন্দ করি, কেননা সেটা নিছক ভণ্ডামি হয়ে পড়ে। দেখো, আমি মানছি যে মাঝে মাঝে সবকিছু ছেড়ে জেলে থাকা জীবনটা ভালো, নিজেকে প্রশ্ন করা যায়, নিজের ব্যাপারে অনেক কিছু জানা যায়, বোঝা যায়, পরীক্ষা করা যায়, কিন্তু সারাক্ষণ আমি জেলে থাকতে ভালোবাসি, এটা ভুল। এটা যদি আমি বলি তাহলে বড্ড ভণ্ডামি হবে। আমি জেলে থাকতে পছন্দ করি না, নেহাতি আমি আটকে পড়েছি তাই আমায় কিছু বলতে হচ্ছে। আমি বরং আরো বলি যে কোনো ভদ্র বা সুশিক্ষিত ব্যক্তি কারাবাস পছন্দ করতেই পারে না। সুভাষচন্দ্র বলছে যে আমি মনে করি যে ভদ্রলোক হবে, সুশিক্ষিত লোক হবে, সে কোনোদিন তার কারাগার পছন্দ হবে না। জেলখানার সমস্ত আবহাওয়াটা মানুষকে যেন বিকৃত, অমানুষ করে তোলারই উপযোগী। একটা আটকে থাকি, একটা বাজে পরিবেশ একটা মানুষকে বাজে মানুষে পরিণত করার জন্যই পারফেক্ট। ভালো মানুষ এখানে হতে পারে না। এবং আমার বিশ্বাস এই কথাটা সকলের জেলের পক্ষেই খাটে। আজকে যদি কেউ এসে বলে না না আমার জেল হেভি ভালো, একটা মানুষ যদি দিনের পর দিন একটা জায়গায় আটকে থাকে, তার পুনর্বিকাশ, তার উন্নতি কোনোদিন হতে পারে না। এটা কার বিশ্বাস? সুভাষচন্দ্রের বিশ্বাস। আমার মনে হয় অপরাধীদের অধিকাংশেরই কারাগারকালে নৈতিক উন্নতি হয় না। জেলে পাঠানো হয় কেন? তাদের মোরালিটি, তাদের সংশোধন করানোর জন্য, তাদের চিন্তা ভাবনা ভালো করার জন্য। কিন্তু নেতাজি বলছে যে কোনোদিন জেলে থেকে কারোর উন্নতি হয় না। নৈতিক উন্নতি মানে তার নীতি, একটা মানুষ ভালো মানুষে কোনোদিন পরিণত হতে পারে না, তার নীতি ঠিক হতে পারে না, বরং তারা যেন আরো হীন হয়ে পড়ে। যে মানুষ 10% খারাপ হিসেবে জেলে যায়, সে জেলে গিয়ে 50% খারাপ হয়ে যায়, তার নৈতিকতা আরো খারাপ হয়ে যায়। একথা আমাকে বলতেই হবে যে এতদিন জেলে বাস করার পর কারা শাসনের একটা আমূল সংস্কারের একান্ত প্রয়োজনের দিকে আমার চোখ খুলে গেছে। অর্থাৎ এই যে জেলে আটকে শাসন করা হচ্ছে, ফাইন করুক, কিন্তু এখানে একটু চেঞ্জেস এর দরকার। বড্ড সেকেলে আদিকালের হয়ে রয়েছে, একটু নিয়ম কানুন গুলো বদলানোর দরকার। ভবিষ্যতে কারা সংস্কার আমার একটা কর্তব্য হবে। নেতাজি বলছে আমি যদি ভবিষ্যতে থাকি, আমি যদি কিছু করতে পারি, আমি এই জেলখানায় যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটাকে আমি একটু চেঞ্জ করবো, একটু বদলাবো। কারণ আমার এই পুরনো ব্যবস্থাটি পছন্দ হচ্ছে না। কেন? কারণ এইখানে আসলে মানুষ শুধরায় না, মানুষ আরো খারাপ হয়ে যায়। ভারতীয় কারা শাসন প্রণালী একটা খারাপ, অর্থাৎ ব্রিটিশ প্রণালীর আদর্শের অনুসরণ মাত্র। ভারতবর্ষে তৎকালীন ব্রিটিশ যুগে যে কারাগারে শাসন চলতো, সেটা তো কাইন্ড অফ ব্রিটিশদেরই নিয়ম চলতো, সেটা ভালো না।
কারা সংস্কার বিষয়ে আমার বরং আমেরিকার ইউনাইটেড স্টেটস এর মতো উন্নত দেশগুলির ব্যবস্থায় অনুসরণ করা উচিত। ইংল্যান্ড, ব্রিটিশ এদের যে নিয়ম কানুন জেলের, এই নিয়মটা ওনার পছন্দ না। ওনার আমেরিকার জেলে যে নিয়ম কানুন চলে সেই নিয়ম কানুন পছন্দ, যেখানে একটা যার যে কারাগারে থাকে তাকে সুন্দর আর্ট শেখানো হয়, গান শেখানো হয়, তাকে কবিতা শেখানো হয়, পড়াশোনা শেখানো হয়, তাকে ডাক্তার দেখতে আসে যে তার মানসিক দিক কিরকম। এইগুলো কেন দরকার? তার মেন্টাল হেলথ, তার ফিজিক্যাল হেলথ, প্রত্যেকটা দিকে জেলখানা খেয়াল রাখে। একটা মানুষকে উন্নত করতে গেলে তাকে শুধু পেটালেই হবে না, তাকে ভালোবাসতে হবে, তাকে শিক্ষা দিতে হবে, যেগুলো কিন্তু তৎকালীন ব্রিটিশ শাসনের তৎকালীন কারাগারে এসব কিছুই হতো না। এই ব্যবস্থার যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা নতুন প্রাণ, বা যদি বলো একটা নতুন মনোভাব, বা অপরাধীদের প্রতি একটা সহানুভূতি। দেখো, আমি কিন্তু নেতাজির লাইন বলার আগেই বলে দিয়েছিলাম যে এখানে কারাগারে, ভারতীয় বা তৎকালীন ব্রিটিশদের কারাগারে মানে বন্দি মানে হচ্ছে খালি মার খাওয়ানো হবে, মারা হবে, পেটানো হবে, বস্তা পেটাই, ধোলাই পেটাই ইত্যাদি। তোমাকে শুধরানো হবে না ভালোবেসে। কিন্তু একটা যে দোষ করে সে এমনি তো গিল্টি, তাকে শুধরাতে গেলে মার খাওয়ার পাশাপাশি তাকে একটু সহানুভূতিও দেখাতে হবে। ছেলে কোনো ভুল করলে মা যদি 10 দিন পিটিয়েই যায়, ছেলে ভালো হওয়ার জায়গায় উল্টে বিগড়ে যাবে। তো মারো, শাসন করো, পাশাপাশি তাকে ভালোবাসাও দেখাও। তখন সেই ভালোবাসাতেই সেই ছেলেটা বুঝতে পারবে যে সে কি ভুল করেছে। তো সহানুভূতির প্রয়োজন। অপরাধীদের প্রবৃত্তিগুলোকে মানসিক ব্যাধি বলেই ধরতে হবে। একটা মানুষ অপরাধ কেন করে, একটা বাচ্চা মিথ্যা কথা কেন বলে, এর অনেক কারণ থাকে, সাইকোলজিক্যাল অনেক কারণ থাকে, মানসিক কারণ থাকে। এমনি এমনি কেউ মিথ্যা কথা বলে না। হ্যাঁ, স্বভাব একটা মানুষের মিথ্যা কথা বলে স্বভাব, অনেকের তো স্বভাবই হয়। এই স্বভাবটা কেন হয়েছে তার কারণ আছে, সে কারণটা কে খুঁজে বার করতে পারে? ডাক্তার, মানসিক ডাক্তার, সাইকোলজিস্ট, তাদেরকে দেখাতে হবে। কারণ এই অপরাধগুলো হচ্ছে এক একটা রোগ, ব্যাধি, এবং সেইভাবেই তাদের ব্যবস্থা করা উচিত। প্রতিষেধকমূলক দণ্ডবিধি, যেটা কারা শাসন বিধির ভেতরের কথা ধরে বলে ধরা যেতে পারে, সেটা এখন সংস্কারমূলক নতুন দণ্ডবিধির জন্য পথ ছেড়ে দিতে হবে। আমার মনে হয় না, আমি যদি স্বয়ং কারাবাস না করতাম তাহলে একজন কারাবাসী বা অপরাধীকে ঠিক সহানুভূতির চোখে দেখতে পারতাম। অর্থাৎ নেতাজি একজন ভীষণ স্পষ্টবাদী মানুষ। উনি বলছে যে দেখো, আমি এত জ্ঞানের কথা বলছি, আজকে আমি এত জ্ঞানের কথা বলতে পারতাম না, বা অপরাধীদেরকে আমি সহানুভূতির চোখে দেখতে পারতাম না, আজকে আমি নিজে অপরাধী, বা আমি আজকে অপরাধী হিসেবে জেলে বন্দি, তাই জন্য আজকে আমি এদের জীবনটা দেখতে পাচ্ছি, আর তাই আমি অনুভব করতে পারছি যে এদের অ্যাকচুয়ালি কি প্রয়োজন, এদের কি সত্যি শাসনের প্রয়োজন, নাকি একটু ভালোবাসা, একটু সহানুভূতির প্রয়োজন। এবং এই বিষয়ে আমি নিঃসন্দেহ যে আমাদের দেশের আর্টিস্ট বা সাহিত্যিকগণের যদি কিছু কিছু কারা জীবনের অভিজ্ঞতা থাকতো, তাহলে তাদের শিল্প সাহিত্য অনেকাংশে সমৃদ্ধ হতো। বলছে যারা আর্টিস্ট মানুষ, শিল্পকলায় বিশ্বাসী, অর্থাৎ শিল্পকলা নিয়ে কাজ করে, গান বাজনা, ছবি আঁকা, কবিতা আবৃত্তি, গল্প, এরা যদি একটা টাইমও জেলে গিয়ে থাকে এবং জেলে সময় কাটিয়ে আসে, জেলবন্দি হয়, এদের যে সাহিত্য কীর্তি তৈরি হবে সেটা দুর্দান্ত হবে, 10 গুণ ভালো হয়ে যাবে। যেরকম কাজী নজরুল ইসলাম, ওনার কবিতা পড়লে সারা শরীরে টগবগ করে ওঠে রক্ত, কারণ উনি অনেকবার জেলে গেছেন। তাই জন্য ওনার লেখার মধ্যে একটা সেই কি বলবো উৎকৃষ্টতর ব্যাপার দেখা যায়, সুপিরিয়র ব্যাপার দেখা যায়, দারুণ ব্যাপার দেখা যায়। কাজী নজরুল ইসলামের কবিতা, আমার মুখের কথা, আমি আগেই এক্সাম্পল দিয়ে ফেলেছি, বাট এখানে নেতাজি সুভাষচন্দ্র নিজেই বলছেন যে কাজী নজরুল ইসলামের কবিতা যে তার জেলের অভিজ্ঞতার নিকট কতখানি ঋণী, সে কথা বোধহয় ভেবে দেখা হয় না। যেটা আমি বললাম যে কাজী নজরুল ইসলাম এত সুন্দর কবিতা লেখেন যে শুনলে গায়ের রক্ত টগবগ করে ফুটে ওঠের কারণ একমাত্র তার জেলে কারাগারে সময় কাটানো। আজকে উনি জেলে গেছিলেন বলে ওনার কবিতার মধ্যে এক অন্য ছাপ দেখা যায়। আমি যখন ধীরভাবে চিন্তা করি তখন আমার নিঃসংশয় ধারণা জন্মে যে আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরে একটা মহত্তর উদ্দেশ্য কাজ করছে। অর্থাৎ
যখন খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে, তখন নেতাজি কি মনে করে যে আমাদের যত দুঃখ কষ্ট হ্যাঁ ভেতরে রয়েছে, এই দুঃখ কষ্টের একটা উদ্দেশ্য আছে। এই দুঃখ কষ্টটা একটা জায়গায় আমাদেরকে দিতে হবে, ঢালতে হবে। সেটা সাহিত্যকর্ম হোক, সেটা সংগ্রাম হোক, সেটা বিদ্রোহ হোক, তাহলেই আমরা সেটা কাজে লাগাতে পারবো। যদি আমাদের জীবনের সকল মুহূর্ত ব্যাপে এই ধারণাটা প্রসারিত হয়ে থাকতো, তাহলে দুঃখে কষ্টে আর কোনো যন্ত্রণা থাকতো না, এবং তাহাতেই তো আত্মা এবং দেহের অবিরাম দ্বন্দ্ব চলেছে। বলছে আজকে আমাদের কষ্ট আছে বলেই আমাদের মন, আমাদের প্রাণের মধ্যে খালি ঝামেলা, যে আমার সঙ্গেই কেন দুঃখ, আমার সঙ্গেই কেন কষ্ট, আমার জীবন এত কেন খারাপ। কিন্তু যদি আমরা এটা বুঝতাম যে এই কষ্ট যন্ত্রণাটাকে আমরা একটা কোনো কাজে লাগাতে পারি। আমার মা খুব বকেছে, রাগ করে জিনিসপত্র না ভেঙে আমি 1 পৃষ্ঠা পড়া মুখস্থ করে ফেলি, ভালো কাজে লাগাই। আমার ভীষণ কষ্ট পেয়েছি, বাবা আমাকে খুব আজে বাজে কথা বলেছে, মা আমাকে খুব বাজে কথা বলেছে, আমার খুব কষ্ট, কবিতা লিখে ফেলি, ছবি এঁকে ফেলি। আমাদের অন্য কাজে এই জিনিসগুলো লাগাতে হবে, নাকি আমি রাগ করে না খেয়ে উল্টে মা বাবাকে উল্টো পাল্টা বলবো না, আমাদেরকে সেটা ভালো কাজে লাগাতে হবে। সাধারণত একটা দার্শনিক ভাব বন্দি দশায় মানুষের মনের অন্তরে শক্তির সঞ্চার করে। তাহলে যখন কেউ বন্দি দশায় থাকে, আটকে থাকে, তার কিন্তু মনের মধ্যে কি তৈরি হয় জানো? দার্শনিকতা। দার্শনিকতা মানে কি? জীবনকে দেখার ভঙ্গি তৈরি হয়, যে আমি আজকে জীবনটাকে যা মনে করছি, খাবো দাবো ঘুমাবো ফোন টিপবো রিল বানাবো, এইটা জীবন নয়। তুমি যখন ফোন ছাড়া, সবকিছু ছাড়া বন্দি জায়গায় থাকবে, তুমি বুঝতে পারবে যে জীবনে তুমি কি চাও, জীবন মানে কি। এখন তোমার মনে হতে পারে ম্যাম কি বোরিং জিনিস পড়াচ্ছে, কি বোরিং জিনিস বলছে, বাট তুমি একটা দিন 3 দিন টানা একটা ঘরে আটকে থাকো, কারোর সঙ্গে কথা বলবে না, কিচ্ছু করবে না, তুমি নিজের জীবনটাকেই আস্তে আস্তে অন্যরকম ভাবে দেখতে শুরু করবে। এটা বাস্তব। আমিও সেইখানেই আমার দাঁড়াবার ঠাঁই করে নিয়েছি, অর্থাৎ আমিও বেরোতে পারছি না। তাই আমি কাকে বেছে নিয়েছি জীবনটাকে দেখার জন্য? দর্শনকে। দর্শন মানে নিজের সবকিছুকে দেখার অন্য একটা ভঙ্গি আমি খুঁজে পেয়েছি। দর্শন বিষয়ে যতটুকু পড়াশোনা করা গেছে সেটুকু, এবং জীবন সম্বন্ধে আমার যে ধারণা আছে তা আমার বেশ কাজে লেগেছে। মানুষ যদি তার নিজের অন্তরে ভেবে দেখবার যথেষ্ট বিষয় খুঁজে পায়, বন্দী হলেও তার কষ্ট নেই। একটা লোক যদি বন্দি থাকে, সে যদি অনেক কিছু ভাবতে পারে বসে বসে, তাহলে তার বন্দি জীবনটাও খুব একটা বোরিং লাগবে না। তাই বলছে যে বন্দি হলেও কষ্ট নেই যদি তুমি নিজের ভেতরে কিছু দেখার জিনিস খুঁজে পাও, যে আমার কি ট্যালেন্ট আছে, আমি পৃথিবীতে আছি, পৃথিবীতে আমি কি করছি। খালি আমি নিজের কথাই ভাববো, আমি পৃথিবী আমাকে অক্সিজেন দিচ্ছে, খাবার দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, আমি কি দিচ্ছি পৃথিবীকে? এই প্রশ্নটা তখন মাথায় জাগবে। আমি পৃথিবীর জন্য কি ভালো কাজ করতে পারি, আমার কি ক্ষমতা আছে, আমার কি কোনো ক্ষমতা নেই? এই প্রশ্নগুলো কিন্তু তখন জাগবে, তখন নিজেকে প্রশ্ন করতে শুরু করবে। কখন? যখন তুমি জেলে বন্দি থাকবে। অবশ্য যদি তার স্বাস্থ্য অটুট থাকে, এই চিন্তা ভাবনা তখনই জাগবে যখন তোমার স্বাস্থ্য ঠিক থাকবে। শরীর খারাপ হলে বন্দি অবস্থাতেও কিন্তু কোনো চিন্তা মাথায় আসে না, ঠিক আছে? কিন্তু আমাদের কষ্ট তো শুধু আধ্যাত্মিক নয়, সে যে শরীরের। প্রস্তুত থাকলেও দেহ যে সময় দুর্বল হয়ে পড়ে। জেলে কি শুধু ওদের আটকে রেখে দেয়? ওদেরকে তো মারে, অত্যাচার করে। যে মার খায়, রোজ বন্দি অবস্থায় থাকে, তার মানসিক শক্তি ফেরা তো দূরের কথা, তার শরীরই উঠে দাঁড়াতে পারে না। সে ভাববে যে আমি লাইফে কি করতে চাই, সে আগে ভাবে আমার এই হাত পা যে ব্যথা, এটা আগে কবে ঠিক হবে। সুস্থ থাকলে শারীরিকভাবে তবেই তো মানুষ নিজের মনের কথা ভাবে, তাই না? তাই বলছে যে আমাদের তো সেটাও জেলে উপায় নেই, আমাদের শরীরই হয়ে পড়ে দুর্বল। লোকমান্য তিলক কারাবাসকালে গীতার আলোচনা লেখেন। লোকমান্য তিলক মানে আমরা সবাই কিন্তু একজন স্বাধীনতা সংগ্রামী, যার নাম ছিল বাল গঙ্গাধর তিলক, যিনি মারাঠাকে
কেশরী পত্রিকায় নানা রকম বিপ্লব ভাব প্রচার করতেন। এবং সে একটা সেই হয় না যে তার সেই কথা, সে বলতো যে স্বরাজ আমার জন্মগত অধিকার, আর তা আমি অর্জন করবই। অর্থাৎ ভারতবর্ষে আমার জন্ম, স্বাধীনতা এবং দেশের প্রতি আমার যে অধিকার সেটা আমার জন্মগত, আর আমি সেটা অর্জন করেই ছাড়বো। এবং রাজদ্রোহের অভিযোগে ইংরেজ তাকে 6 বছরের জন্য নির্বাসন দেয়। তো সেই নির্বাসনকালে অর্থাৎ কারাগারে থাকাকালীন বাল গঙ্গাধর তিলক গীতার আলোচনা লেখেন। এবং আমি নিঃসন্দেহে বলতে পারি যে মনের দিক দিয়ে তিনি সুখে দিন কাটিয়েছেন, অর্থাৎ মানসিকভাবে উনি হ্যাপি ছিলেন। হয়তো ওনার উপর অত্যাচার করা হতো শারীরিক, কিন্তু মানসিকভাবে উনি খুব শান্তিতে ছিলেন। কিন্তু এ বিষয়েও আমার নিশ্চিত ধারণা যে মান্দালয় জেল কি জিনিস, একটা কুখ্যাত জেল ইংরেজ উপনিবেশের। এখন যেটা বার্মা মানে এখন মায়ানমার, আমরা যেটাকে বলি মায়ানমারে সেই জেলটা অবস্থিত। এখানে এই যারা রাজদ্রোহী ছিল, অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে যে সমস্ত বিদ্রোহ হতো, সেই বিদ্রোহীকারীদেরকে, যেরকম সুভাষচন্দ্র বোস, বাল গঙ্গাধর তিলক, এনাদেরকে এখানে সাজা দেওয়ার জন্য আনা হতো। সেই মান্দালয় জেলে 6 বছর কে বন্দি ছিল? বাল গঙ্গাধর তিলক। বন্দি হয়ে থাকাটাই তার অকাল মৃত্যুর কারণ। একটা মানুষকে যদি কঠোর শাস্তি দিয়ে 6 বছর আটকে রাখা হয়, সে অবশ্যই তার মৃত্যু হবে। কারণ মানুষের মন খোলা জায়গা চায়, স্বাধীনতা চায়, সেটা না পেলে কিন্তু সে কুড়ে কুড়ে মারা যায়। একথা আমাকে বলতেই হবে যে জেলের মধ্যে যে নির্জনতায় মানুষকে বাধ্য হয়ে দিন কাটাতে হয়, সেই নির্জনতায় তাকে জীবনের চরম সমস্যাগুলি তলিয়ে বুঝবার সুযোগ দেয়। যেরকম জেলে আমাদেরকে বাধ্য হয়ে থাকতে হয়েছে, বাধ্য হয়ে থাকার ফলে আমাদের জীবনের যে চরম সত্যগুলো, সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আমরা বসে বসে ভাবার টাইম পেয়েছি এবং ভাবতে পেরেছি। আটকে থাকলে অনেক কিছু বন্দি অবস্থায় আমরা কি বলবো সমস্যার সমাধান করতে পারি। আমার নিজের সম্বন্ধে এ কথা বলতে পারি যে আমাদের ব্যক্তিগত বা সমষ্টিগত জীবনের অনেক জটিল প্রশ্নই বছরখানেক আগের চেয়ে এখন যেন অনেকটা সমাধানের দিকে পৌঁছেছে। অর্থাৎ স্বাধীনতার ব্যাপারে, ওনার লাইফের ব্যাপারে অনেক সমস্যা, ওনার মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলোর উত্তর উনি কেন খুঁজে পেয়েছে? কারণ উনি জেলে অনেকদিন আটকে রয়েছে। যে সমস্ত মতামত এক সময়ে নিতান্ত ক্ষীণভাবে চিন্তা বা প্রকাশ করা যেত, অর্থাৎ যে সমস্ত সমস্যাগুলো বা মতামতগুলো প্রচন্ড কি বলবো ভালোভাবে ভাবতে পারতো না, পরিষ্কারভাবে উত্তর জানতো না যে এটার অ্যাকচুয়াল উত্তর কি, সেই উত্তরগুলো আজ যেন স্পষ্ট হয়ে পরিষ্কার হয়ে উঠেছে জেলে আছে বলে। অন্য কারণে না হলেও শুধু এই জন্যই আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে অনেকখানি লাভবান হতে পারে। আধ্যাত্মিক দিক মানে নিজের আত্মাকে জানা। আমি অলরেডি আলোচনা করেছি যে আমরা আসলে কি চাই, কি করা উচিত আমার মনকে ভালো রাখার জন্য। অনেক কিছু জীবনের আসল মানে কি, এই সমস্ত উত্তর কিন্তু জেলে বসে উনি খোঁজার চেষ্টা করেছেন এবং খুঁজেও পেয়েছেন। আমার কারাবাস ব্যাপারটি মানে এই যে সুভাষচন্দ্র কারাগারে বন্দি, এই যে ব্যাপারটা, তুমি একটা মার্টারডাম, উচ্চারণটা কি? মার্টারডাম মানে শহীদের অবস্থা। একটা শহীদ যে কতটা কষ্টে সে শহীদ হয়, তো এই অবস্থা বলে অভিহিত করেছো। ওনার বন্ধু কে? দিলীপ। সে চিঠি যখন লিখেছিল বলেছিল যে দেখো, তোমাকে ওরা আটকে রেখেছে জেলে, তোমার তো একটা শহীদের অবস্থা হয়ে গেছে, তুমি একটা জ্যান্ত লাশ, শহীদ হয়ে গেছো, তুমি আটকে গেছো, তুমি কিছু করতে পারছো না। অবশ্যই ও কথাটা তোমার গভীর অনুভূতির ও প্রাণের মহত্বেরই পরিচায়ক। তুমি আমাকে শহীদ হয়েছো বলছো, মানে এটা একটা অনেক বড় পাওয়া। একটা মানুষকে শহীদ বলছো মানে আমি অনেক বড় কাজ করেছি বলেই তুমি আমাকে শহীদ বলছো। তো এটা আমার একটা অনেক কি বলবো, তুমি অনেক মহৎ বলে আমায় এত ভালো ভালো কথা বলছো। কিন্তু আমার সামান্য কিছু হিউমার প্রপোর্শনের জ্ঞান আছে। হিউমার আর প্রপোর্শন মানে সঠিক সময়ে সংযত, প্রপোর্শন মানে যতটুকু আমার প্রয়োজন, আর হিউমার মানে রসবোধ, মানে কোনো একটা পরিস্থিতির মধ্যে থেকে তার ভালো জিনিসটুকু মজা বার করে নেওয়া। হ্যাঁ, হিউমারাস কাকে বলে? যারা হচ্ছে ইয়ার্কিকে ইয়ার্কি হিসেবে নিতে পারে। ঠিক আছে?
তো সেটাই হিউমার বলছে, আমার হিউমার আছে আর আমার প্রপোর্শন মানে আমি সংযত, এবার সেই জ্ঞান আছে যে কখন আমাকে সংযত হতে হবে আর কখনো আমাকে সমস্ত জিনিস একটু ইয়ার্কির ছলে লাইটলি গ্রহণ করতে হবে, এই জ্ঞানটা আমার আছে। অন্তত আশা করি যে আছে, আমার যে আছে আমি শিওর না, বাট আমি আশা করছি যে আমার আছে। তাই নিজেকে মার্টার অর্থাৎ শহীদ বলে মনে করার মতো স্পর্ধা আমার নেই। বলছে বাবা আমি নিজেকে শহীদ বলতে পারি না, আমি এমন কিছু কিন্তু করে পারিনি দেশের জন্য। স্পর্ধা বা আত্মরম্ভীরতা জিনিসটা, আত্মম্ভরিতা মানে হচ্ছে কি বলবো, যে একটা কিছু বড় ভাবার বড় করার যে একটা জিনিস সম্পূর্ণ এড়িয়ে যেতে চাই। আমি অত কিছু মানে নিজেকে শহীদ বলে না আমি মনে করতে পারছি না। আমি হ্যাঁ আমি অত অ্যাকচুয়ালি অত বড় কাজ আমি করে পারিনি, ঠিক আছে। তো অবশ্য সেই বিষয়ে কতখানি সফল হয়েছি শুধু আমার বন্ধুরাই বলতে পারে। বলছে দেখো আমি ভীষণ সংযত একটা মানুষ, আমি কোনো কাজ করে বড় বড় ওই নিজের প্রতি গর্ব করতে পারি না। তবে হ্যাঁ আমি যদি কিছু করে থাকি ভালো কাজ দেশের জন্য, হ্যাঁ সেটা আমার বন্ধুরা হয়তো বলতে পারবে, আমার কাছের লোকেরা হয়তো বলতে পারবে। তাই মার্টারডাম জিনিসটা আমার কাছে বড়জোর একটা আদর্শই হতে পারে। আমি নিজে শহীদ না, কিন্তু একটা আদর্শ আমার কাছে যে আমি কার শহীদ হতে পারতাম, দেশের জন্য বড় কিছু করতে পারতাম। আমার বিশ্বাস বেশি দিনের মেয়াদের পক্ষে সবচেয়ে বড় বিপদ এই যে আপনার অজ্ঞাতসারে তাকে অকাল বার্ধক্য এসে চেপে ধরে। বলছে আজকে আমাকে যদি জেলের মধ্যে অনেকদিন আটকে রাখে, সমস্যা একটাই, জ্ঞান হয়তো আমি অনেক অর্জন করব টুকটুক করে বসে বসে, কিন্তু সমস্যা আমি বুড়ো হয়ে যাব। এই বুড়ো হয়ে গেলে তো মুশকিল। সুতরাং এদিকে তার বিশেষ সতর্ক থাকাই উচিত। তুমি ধারণাই করতে পারবে না কেমন করে মানুষ দীর্ঘকাল কারাবাসের ফলে ধীরে ধীরে দেহে ও মনে বলছে আকাল বৃদ্ধ হয়ে যেতে থাকে, মানে ঘরে বসে বসে বুড়োদের মতো হয়ে যায়, আটকে থেকে 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 একাকিত্বে ভোগে। হ্যাঁ সেই বয়স্ক বয়স্ক চিন্তা ভাবনা চলে আসে মাথার মধ্যে, আমার কিছু হবে না, আমি পারবো না, যে বয়স্করা যেভাবে শারীরিক ভাবে মানসিক ভাবে ভেঙে পড়ে অমন হয়ে আসে। অবশ্য অনেকগুলো কারণই এর জন্য দায়ী। তাহলে জেলখানায় আটকানো গুড, বাট বেশি দিন আটকানো ইজ নট গুড। তুমি জেলে আটকে থাকো, তোমার অনেক উন্মেষণ ঘটবে, তুমি নিজেকে জানবে চিনবে, তুমি আধ্যাত্মিক হবে, তোমার অনেক জ্ঞান হবে, কিন্তু বেশি দিন আটকে থাকলে তুমি বয়স্কদের মতো তোমার চিন্তা ভাবনা এবং তোমার মনে যাওয়ার ইচ্ছা করবে, তোমার বেঁচে থাকার ইচ্ছা আস্তে আস্তে চলে যাবে, মানে সে হয় না দম বন্ধ হয়ে আসবে, মানসিক ভাবে শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়বে। তাই বলছে এর জন্য অনেকগুলো কারণ দায়ী, যথা খারাপ খাদ্য, জেলে খেতে ভালো দেয় না, ব্যায়াম বা স্ফূর্তির অভাব, জেলে কোনো ব্যায়াম ট্যাম করার একটা সেই স্ফূর্তি মানে একটা এক্সাইটমেন্ট যে আসবে, শরীর চর্চা করব, একটা আনন্দে থাকবো, ওই ব্যাপারটা জেলের মধ্যে থাকে না। সমাজ হতে বিচ্ছিন্ন থাকা, সামাজিক মানুষ সামাজিক থাকে না, কেউ কারোর সঙ্গে কথা বলে না, সুখ দুঃখ ভাগ করে না, কোনো অনুষ্ঠান হয় না। সামাজিক মানে কি সবাই মিলে দুর্গাপুজো করো, এই সবাই পিকনিক করো, এই জিনিসগুলো জেলের মধ্যে থাকে না। এবার ভাববে এখনকার জেল তো না বাবা, এটা সেই ইংরেজদের খতরনাক জেল, এখানে মানুষ ডিপ্রেশনে হতাশায় ভুগে মরে যায়, এত বিচ্ছিরি। তো এখানে সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা, একটার অধীনতা শৃঙ্খল ভাব, এই ওখানে যাবে না, এই তাকাবে না আমার দিকে, হাত নাড়াবে না, মানে নানা রকম মানে সেই বিচ্ছিরি একটা পরাধীনতা এর মধ্যে আছে। বন্ধুজনের অভাব, কোনো ভালো বন্ধু এখানে নেই। আর সঙ্গীতের অভাব, ভালো গানও শোনা যায় না, একটা গান শুনলে মানুষের মনটা ভালো থাকে, একটু গান একটু নাচ করতে পারে গুনগুন করতে পারে, তা গানও নেই এখানে। যাহা সর্বশেষ উল্লিখিত হলেও একটা মস্ত অভাব, অর্থাৎ সবার শেষে আমি গানের কথা বলছি মানছি, কিন্তু গান কমে যাওয়া একটা বড় জিনিস। হুম, কতগুলো এভাব আছে যা মানুষ ভেতর থেকে পূর্ণ করে তুলতে পারে, কিন্তু আবার কতগুলো আছে যেগুলো বাইরের বিষয় দিয়ে পূর্ণ করতে হয়। বলছে আমাদের অভাব, এমন এমন অভাব আছে যেগুলো আমরা একা একাই পূর্ণ করতে পারি। আমাদের খুশি থাকা, আমাদের ভালো থাকা, মনকে শক্ত করে, এগুলো আমাদের নিজের ভেতর থেকে আসে। কিন্তু কিছু কিছু জিনিস যে আবার বাইরের থেকে আসে, যেরকম গান খাওয়া দাওয়া, এগুলো তো আমি ভাবছি আই অ্যাম ইমাজিনিং, আমি ভাবছি আমি মাংস খাচ্ছি, ওপরে কি আর পেট ভরে, ও তো বাইরের থেকেই ঢোকাতে হবে পেটে। গান শোনা
কি সুন্দর গান, আমি কল্পনা করছি গান হচ্ছে। ওরম করে তো হয় না। কিছু কিছু জিনিস বাইরের থেকেও পুশ করার দরকার, প্রবেশ করানোর দরকার, যেগুলো জেলে আমি পাচ্ছি না। এই সব বাইরের বিষয় থেকে বঞ্চিত হওয়াটা অকাল বার্ধক্যের জন্য কম দায়ী নয়। প্রশ্ন আসবে, অকাল বার্ধক্যের জন্য কোন কোন জিনিস দায়ী? তোমাদেরকে বলতে হবে। এই যে এই গান না শোনা, খেতে না পাওয়া, ভালো মন্দ, ব্যায়াম না করা, ফুর্তির অভাব, সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া, আটকে থাকা, বন্ধুজন না থাকা, এই সমস্ত কারণ। আলিপুর জেলে ইউরোপীয় বন্দীদের জন্য সঙ্গীতের সাপ্তাহিক বন্দোবস্ত আছে। যারা ইউরোপিয়ান আসামি, অর্থাৎ ইংরেজ আসামি, ওদের আবার আলিপুর জেলে গান ঠান শোনানো হয়। আর ইন্ডিয়ান আসামিদের জন্য ভালো করে পিটুনি দেওয়া হয়, কোনো গান না, নো গান, অনলি পিটুনি। ঠিক আছে? কিন্তু আমাদের নেই। পিকনিক, হ্যাঁ, বিশ্বম্ভা লাভ, সঙ্গীত চর্চা, সাধারণ বক্তৃতা, খোলা জায়গায় খেলাধুলো করা, মন মতো কাব্য সাহিত্যের চর্চা, এই সমস্ত বিষয় আমাদের জীবনকে একখানি সরস সমৃদ্ধ করে তোলে, যে আমরা সচরাচর তা বুঝতে পারি না। আজকে আমাদের এই যে পিকনিক করা, সুন্দর আলাপ, একটু আলাপ করা, গল্প করা, একটু গানের চর্চা করা, একটু সাধারণ বক্তৃতা শোনা, খেলাধুলো করা, আমরা কিন্তু যখন বেঁচে থাকি নর্মাল স্বাধীনভাবে, আমরা কিন্তু এগুলোর যে গুরুত্বপূর্ণতা অত বুঝি না। কিন্তু যখন আমরা একটা জায়গায় আটকে পড়ি, তখন আমরা বুঝি যে এগুলোর কি দাম। হ্যাঁ, আমাদের সুভাষচন্দ্র তাই বলছে, যতদিন জেলের মধ্যে বেশ স্বাস্থ্যকর সামাজিক বিধি ব্যবস্থার বন্দোবস্ত না হয়, ততদিন কয়েদির সংস্কার হওয়া অসম্ভব। একটা মানুষকে সুস্থ করতে গেলে যে জিনিসগুলোর প্রয়োজন, সেই জিনিসগুলো যতদিন ইংরেজরা জেলে আনবে না, ততদিন তারা কোনো মানুষকেই সংশোধন করতে পারবে না। ততদিন জেলগুলো আজকালকার মতো নৈতিক উন্নতির পথে অগ্রসর না হয়ে অবনতির কেন্দ্র হয়ে থাকবে। আর যতদিন মানুষ এরকম জেলের মধ্যে, ইংরেজরা বা যে কেউ, যে কোনো জেলে এই সমস্ত জিনিস না আনা হবে, যে একটু গানের ব্যবস্থা, একটু ছবি আঁকার ব্যবস্থা, একটু আবৃত্তি করা, একটুখানি ডাক্তারের সঙ্গে কথা বলে সমস্যাগুলোকে সাইকোলজিস্টকে বলা, ততদিন জেলের উন্নতি হবে না অবনতি হবে? এসব না করলে অবনতি হবে, নিচের দিকে চলে যাবে জেল, মানুষের উন্নতি হবে না, আসামি আসামিই থাকবে, আরো ডেঞ্জারাস আসামি হয়ে যাবে। ঠিক আছে? নেক্সট, এই কথা আমার লিখতে ভোলা উচিত নয়, যে আপনার নিজের লোকের, বন্ধু বান্ধবদের, সর্বসাধারণের সহানুভূতি, শুভেচ্ছা মানুষকে জেলের মধ্যেও অনেকখানি সুখ দিতে পারে। যখন তুমি দেখছো তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তোমার কত চিন্তা করে, তোমাকে চিঠি লেগে তোমার সঙ্গে দেখা করতে আসে জেলে, জেলে থাকলেও মনে একটা বল পাওয়া যায়, মনে জোর পাওয়া যায়, যে হ্যাঁ, এখানে না হোক, কোথাও তো আমার ভালো লোক আছে, আমার চিন্তা করে, আমার জন্য ভাবে। তো জেলের মধ্যেও এই শুভেচ্ছা মানুষকে সুখ দিতে পারে। এদিকে এই প্রভাবটা নিতান্ত অজ্ঞাতসারে ও সূক্ষ্মভাবে কাজ করলেও নিজের মনটাকে আমি বিশ্লেষণ করে দেখতে পাই যে এই ভাব কিছুতেই কম বাস্তব নয়। এই যে আমার বন্ধুরা আমায় চিঠি লিখছে, এটার আমার দরকার। এই যে আমি জেলে বেঁচে আছি আর আমি যে, আমার মাথা এখনো ঠিক আছে, এর কারণ এই চিঠি, এই সমস্ত সবার শুভেচ্ছাগুলোই। সাধারণ ও রাজনৈতিক অপরাধীদের অদৃষ্টের পার্থক্যের এটা একটা নিশ্চিত কারণ। বলছে সাধারণ আর রাজনৈতিক যারা অপরাধী, তাদের অদৃষ্ট মানে ভাগ্যের যে পার্থক্য, এটা একটা নিশ্চিত কারণ। যাদের ভাগ্য ভালো তাদের লোকজন খোঁজ নেয়, আর যাদের খারাপ তাদের নেয় না, তাদের উন্নতিও হয় না, তারা মনে বলও পায় না। যে রাজনৈতিক অপরাধী সে জানে যে মুক্তি পেলে সমাজ থেকে বরণ করে নেবে, তাই না? যে এই যে আজকে সুভাষচন্দ্র, উনি জানে যে আমি যদি জেল থেকে মুক্তি পাই, আমাকে কেউ ছি ছি করবে না, সবাই আমার গলায় মালা দিয়ে জেল থেকে বাইরে নিয়ে যাবে, যে ইয়ে আমাদের সুভাষচন্দ্র বোস জয়, এসব বলবে। কিন্তু একটা সাধারণ আসামি বেরোলে, হ্যাঁ, খুনিটা এসছে দেখো, একদম জল দিবে না খেতে, এরমই তো করে। তো বলছে যে সাধারণ সাধারণ অপরাধীদের তেমন কোনো সান্ত্বনা নেই, সে বোধহয় তার বাড়ি ছাড়া কোথাও কোনো সহানুভূতি আশা করতে পারে না। একটা ছেলে যে খিদের জ্বালায় তার পাশের বাড়ির কোনো একটা টাকা চুরি করেছে, তার পাশের বাড়ি তাকে সারা জীবন কিন্তু সেই চোরের চোখেই দেখবে, আসামির চোখেই দেখবে, শুধু বাড়ির লোকই জানবে যে বেচারা খেতে পায়নি বলে চুরি করেছিল টাকাটা, কিন্তু কেউ আর সান্ত্বনা দেবে না।
সবাই ওকে চোর হিসেবেই মানবে। এবং সেই জন্যই সাধারণের কাছে মুখ দেখাতে সে লজ্জা পায়। আমাদের ইয়ার্ডে যে সমস্ত কয়েদিদের কাজ করতে হয়, তাদের কেউ কেউ আমাকে বলে যে তাদের নিজের লোকেরাই জানে না যে সে জেলে বন্দি। ওদের ইয়ার্ড মানে ওদের ওই কক্ষটাতে যে সমস্ত কয়েদি আছে, তাদের মধ্যে অনেকের বাড়ির লোক জানেই না যে তারা জেলে আছে। কারণ কেন জানে না? কারণ বাড়িতে যদি কেউ জানে বা এলাকার লোক জানে, বাড়ির লোক তো অপমান করবে। ওরা যখন জেল থেকে ছাড়া পাবে, ওদেরকেও এক ঘরে করে দেবে, অপমান করবে। লজ্জায় তারা বাড়িতে কোনো সংবাদও দেয়নি। এই ব্যাপারটা আমার কাছে নিতান্ত অসন্তোষজনক বলে মনে হয়। সভ্য সমাজ অপরাধীদের প্রতি আরো সহানুভূতি কেন দেখাবে না? ওরা আসামি বলে, ওরা তো চেঞ্জ যদি হয়, তাহলে ওকে একটু দয়া মায়া দেখাও। দেখবে একটা বাচ্চা যদি কোনো ভুল করে, মারে কিন্তু বা বকা দেয়, কিন্তু তারপরে সে যদি সেই কাজটা সঠিক করে, সেই মা যদি তারপরে ওই একই কথা নিয়ে কথা শুনিয়ে যায়, সেই বাচ্চাটা কিন্তু তখন উল্টে আবার খারাপ হয়ে যায়। কিন্তু মা যদি বলে যে এই তো আমার সোনা বাবা কত ভালো, হ্যাঁ ও ভালো করে কাজ করেছে, গুড বয়, তখন কিন্তু বাচ্চাটা সেই ভুলটা আর কোনোদিন করে না। তো একটা বাচ্চাকে যেরকম শাস্তি দেওয়ারও প্রয়োজন একটা কয়েদিকে, সেরকম তাকে একটু সান্ত্বনা দেওয়ারও প্রয়োজন, তাকে একটু গ্রহণ করারও প্রয়োজন আছে। এটা কে মনে করছে? সুভাষচন্দ্র বোস। আমার জেলের অভিজ্ঞতা বা তার থেকে যে সমস্ত চিন্তা মনে আসে, সে সম্বন্ধে পাতার পর পাতা লিখে যেতে পারি, কিন্তু একটা চিঠিতে তো শেষ আছে নাকি? এত লিখলে তো হবে না। আমার বেশি উদ্যম বা শক্তি থাকলে একখানা বই লিখে ফেলার চেষ্টা করতাম, কিন্তু সে চেষ্টার উপযুক্ত সামর্থ্য আমার নেই। ওনারা বই ঠই লিখতে, ওনারা আর সেই শক্তি নেই বসে বসে বই লিখবে। ও চিঠিতেও লেখা যায় না, আবার বই লিখতে গেলে ও সামর্থ্য আমার নেই বই লেখালেখি করা। আমি পারবো না। আমাদের জেলের কষ্ট দৈহিক অপেক্ষা মানসিক বলে মনে করা আমি পক্ষপাতী। আমাদের জেলে, অর্থাৎ যে জেলে সুভাষচন্দ্র ছিল, ওখানে দৈহিক কষ্ট নেই, মানসিক কষ্ট। যেখানে অত্যাচার ও অপমানের আঘাত যথাসম্ভব কম আসে, সেই বন্দি জীবনটা ততটা যন্ত্রণাদায়ক হয় না। এই সমস্ত সূক্ষ্ম ধরনের আঘাত ওপর থেকেই আসে, জেলের কর্তাদের এই বিষয়ে কিছু হাত থাকে না। আমার অন্তত এই রকমই অভিজ্ঞতা। অর্থাৎ ওনাদের জেলে যে মারা হয়, এসব কিছুই হয় না। এই যে এসব আঘাত বা উৎপীড়ন, এগুলো আঘাতকারীর প্রতি মানুষের মনকে আরো বিদ্রূপ করে দেয়, এবং সেই দিক দিয়ে দেখলে মনে হয় এইগুলোর উদ্দেশ্য ব্যর্থ। এই যে মারছে, ওদেরকে ধরে ধরে মারছে, এই জিনিসগুলো কিন্তু ব্যর্থ। একটা যে জেলে গেছে সে তো এমনি জেলে আছে, আটকে আছে, তাকে এইসব করা বেকার, মারা রোজ রোজ, ঠিক আছে, এগুলো উচিত না। কিছু কিন্তু পাছে আমরা আমাদের পার্থিব অস্তিত্ব ভুলে যাই, নিজেদের অন্তরের মধ্যে একটা আনন্দ ধাম গড়ে তুলি, তাই এইসব আঘাত আমাদের উপর বর্ষণ করে। অর্থাৎ ওদেরকে জেলে মারা হয় কেন? বলছে জেলে বসে বসে আনন্দ, গান লিখছো তুমি, গল্প করছো, দাঁড়াও মারো এটাকে, শান্তি থাকতে দেওয়া হবে না, শান্তি ছিনিয়ে নিতে হবে। তোমরা জেলে এসছো, দুঃখে থাকবে। কিন্তু পাছে আমরা আমাদের পার্থিব অস্তিত্ব ভুলে যাই এবং নিজেদের অন্তরের মধ্যে একটা আনন্দধাম গড়ে তুলি। অর্থাৎ জেলের কয়েদিরা যাতে আনন্দে না থাকতে পারে, তাই ইংরেজরা কি করে? এইসব আঘাত আমাদের ওপর বর্ষণ করে এবং আমাদের স্বপ্নাবিষ্ট আত্মাকে, আত্মা মনের মধ্যে একটা স্বপ্ন তো থাকে যে বেরোবো জেল থেকে, এই হবে ওই হবে, সেই স্বপ্নগুলোকে জাগিয়ে বলে দেয় যে মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর ও কি নিরানন্দময়। এই মারগুলোই যেন মানুষকে মনে করিয়ে দেয় যে তোমার চারিপাশের অবস্থা ভালো নেই। তুমি বলেছো যে তুমি মানে কে? দিলীপ, সুভাষের বন্ধু, সুভাষচন্দ্র বসুর বন্ধু। উনি বলেছেন যে মানুষের অশ্রু মানে মানুষের চোখের জল, অশ্রু মানে চোখের জল দিনের পর দিন কেমন করে সমস্ত পৃথিবীর মাটিকে একেবারে তলা পর্যন্ত ভিজিয়ে দিচ্ছে। অর্থাৎ মানুষ অনেক কষ্টে আছে। এই দৃশ্য তোমাকে প্রতিদিন গভীর ও বিষণ্ণ করে তুলেছে। এবং দিলীপ, ওনার বন্ধু, এটা দেখে ভালো লাগছে না ওনার বন্ধুর, এটা পৃথিবীর এই মানুষের অবস্থা দেখে। কিন্তু এই অশ্রু সবটুকুই দুঃখের অশ্রু নয়, তার মধ্যে করুণা ও প্রেমবিন্দু আছে। সমৃদ্ধ
তর এবং প্রশস্ততর আনন্দ স্রোতে পৌঁছবার সম্ভাবনা থাকলে কি তুমি দুঃখ কষ্টের ছোটখাটো অগভীর ঢেউগুলো পার করে যেতে অরাজি হতে? বলছে যে তোমার যদি এমন হতো যে তুমি জানো সামনে সুখ আছে, তুমি কি দুঃখগুলোকে পার করতে না? করতে। আমি নিজে তো দুঃসংবাদ বা নিরুৎসাহের কোনো কারণ দেখি না, বরং আমার মনে হয় দুঃখ, যন্ত্রণা উন্নততর কর্ম এবং উচ্চতর সফলতার অনুপ্রেরণা এনে দেবে। যখন আমরা কষ্ট পাই, কবিরা এত সুন্দর সুন্দর কবিতা লেখে কি করে? বুকে ঘা খেয়ে লেখে, আগে ঘা পায় তারপরে সুন্দর সুন্দর কবিতা বের হয়। তো যে মানুষের জীবনে কষ্ট নেই, দুঃখ নেই, সেই সুখটাকে বুঝবে না। তো যখন মানুষ কষ্ট পায়, এর মানেই হচ্ছে যে তার জীবন উন্নততর হচ্ছে, তার কাজ, তার সফলতা আরো অনুপ্রাণিত হচ্ছে, কাজে অনুপ্রেরণা পাচ্ছে সে। তুমি কি মনে করো বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য আছে? তুমি কিছুদিন পূর্বে যেসব বই পাঠিয়েছিলে তার সবগুলিই পেয়েছি। তাহলে কিছু বই তার বন্ধু সুভাষচন্দ্রকে জেলে পড়ার জন্য পাঠিয়েছিল, সবকটা বই পেয়েছে। সেগুলো এখন ফিরে পাঠাতে পারবো না, কারণ তাদের অনেক পাঠক জুটেছে। জেলে যারা যারা আছে সবাই ওই বইগুলো সুভাষচন্দ্রের পড়া হয়ে গেলে ওনারাও পড়ছে, তো এখন এগুলো ফেরত দিতে পারবো না, অনেকে পড়ছে। তো তোমার পছন্দ যে রকম সুন্দর, বলছে তোমার পছন্দ, বইয়ের পছন্দ এত সুন্দর যে এই কথা বলা অনাবশ্যক যে আরো বই সাদরে গৃহীত হবে। তুমি এত সুন্দর সুন্দর বই পাঠাচ্ছ, আমার না মানে কি বলবো, আমার বলতেই হবে যে আরো পাঠাও বই। দারুণ বই পাঠিয়েছো তুমি, গল্পের বইগুলো। ইতি সুভাষচন্দ্র বসু। এটা এটা হচ্ছে একটা ইংরেজি চিঠি যেটাকে বাংলায় অনুবাদ করে আমাদের পাঠ্যে দেওয়া হয়েছে, ঠিক আছে?